তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম যে লি জাং এবং ওই ব্যান্ডেটের ভিতরে ওই ট্রেজার নিয়ে ঝামেলা হয়। তারপরে হানফিং ময়দানে লেবে যায় এবং ওই ব্যান্ডেটকে পুরো ব্যান্ড বাজিয়ে দেয়। ঠিক তখনই তার ইয়ং মাস্টার ওখানে চলে আসে। যেহেতু সে তার মিশনে ফেল হয়েছে, যে কারণে তার ইয়ং মাস্টার তার চ্যাপ্টার এখানেই ক্লোজ করে দেয়। ওই ব্যান্ডেটের ইয়ং মাস্টার এসে ওই ট্রেজার ওখান থেকে নিয়ে যায়। লি জাং যে কারণে একটু চিন্তিত হয়ে পড়ে। তখনই হানফেন বলে দেয় যে এল্ডার ইন যে আসল ট্রেজারের সাথে নকল ট্রেজার বদলে দেয়। তারপরে এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই তারা ওই সিটির রোডে হাঁটতে হাঁটতে বলতে থাকছেন অনেক দ্রুত এখানে ন্যাচারাল ডিজাস্টার আসতে চলেছে। হানফেন বলতে থাকছেন এই ডিজাস্টার সম্পর্কে মনে হয় অনেক সেক্ট জেনে গেছে। এটা তো অসম্ভব, আমাদের কিছু টপ এল্ডাররাই কেবল এই ডিজাস্টার সম্পর্কে জানে। হানফেন বলতে থাকছেন তুমি এখনো বলনি ওই ট্রেজার কিভাবে এই ন্যাচারাল ডিজাস্টার থেকে সবাইকে বাঁচাতে পারে। তখনই ওই মাতাল অরিয়ার পিছন থেকে বলতে থাকছেন ওই সিকিউন ট্রেজার একটা ইনফিনিটিভ ট্রেজার, যার ভিতরে ইনফিনিটিভ স্পেস আছে, যে কারণে সবাই সেই ট্রেজার পেতে চায়। আনফেন বলতে থাকছেন এ ট্রেজার সম্পর্কে কিভাবে জানে। অন্যদিকে আমরা দেখতে পাই ইউক্যান ক্যারেজের ভিতরে কিছু এল্ডার বলতে থাকছে আমাদের এম্পারার অনেকদিন ধরে এই প্যালেসের ভিতরে গিয়েছে, আশা করি সে এখনো ঠিকঠাক রয়েছে। আবারও আমরা সিটি লর্ডকে দেখতে পাই যে কিনা বলতে থাকছেন কেননা আমরা একটা ডিল করি, তুমি ওই ট্রেজার আমাকে দিয়ে দাও, বললে তুমি তোমার ছেলেকে নিয়ে যাও। এল্ডার ইঞ্জের কাছে আর কোনো অপশন নাই, যে কারণে সে তার ট্রেজার সামনে রেখে দেয়। তো অন্যদিকে তার ছেলের শিকল খুলে দেওয়া হয়। এল্ডার ইঞ্জি তার ছেলেকে কিছুই বলতে যাবে তো তার ছেলের একটা নাইফ বের করে তার বাপকে মারতে যায়। এটা দেখে এল্ডার ইঞ্জি বুঝে যায় এ তার ছেলে নয়। এল্ডার ইঞ্জি তাকে গলা ধরে উঁচু করে এবং বলতে থাকছেন এটা কি ধরনের মজা। একটু প্রেশার দিতেই তার আসল চেহারা বেরিয়ে আসে। এল্ডার ইঞ্জি তাকে সাইডে ফেলে দেয় এবং বলতে থাকছেন আমার ছেলে কোথায়। এটা শুনে সিটিলাট বলতে থাকছেন তোমার ছেলে? আমি কখন বলেছি তোমার ছেলে আমার কাছে? হয়তো তোমার ছেলে এখনো ওই হোয়াইট স্নেকের পিছনে পড়ে আছে। সিটি লর্ডের সমস্ত সোলজার এল্ডার ইঞ্জিকে ঘিরে নেয়। এল্ডার ইঞ্জি সমস্ত প্রস্তুতির সাথেই এসেছে এখানে। ঠিক তখনই একটা হিরোর এন্ট্রির সাথে আমাদের হানফিং এবং লি জাং সেখানে পৌঁছে যায়। হানফিং সিটি লর্ডকে বলে তোমার হাতে যে ট্রেজার আছে সেটা আসল ট্রেজার নয়, আমরা আগেই সেটা এক্সচেঞ্জ করে দিয়েছি। সিটি লর্ড তার এনার্জির সাহায্যে ওই ট্রেজার হাতে নিয়ে বলতে থাকছেন এটা আসল কি নকল সেটা তো আমি পরেই জানতে পারবো। এটা বলে তার পিছনে থাকা একটা সিক্রেট চেম্বারের ভিতরে সে চলে যায়। হানফেং এবং তারা আগে যেতে থাকে তো তখনই সেই দরজা বন্ধ হয়ে যায়। পিছনে থাকা সোলজাররা বলতে থাকছেন মাস্টার আপনার ছেলে এখানে। হানফেং এবং লি জং তাকে অনেক আগেই খুঁজে নিয়েছিল। লিনজুকে ওখানে দেখে তার ফাদার তার কাছে চলে যায়। এখানে আমরা যে ওই মাতাল লোককে দেখেছিলাম সেটা আসলে ওই এল্ডার ইঞ্জিরই ছেলে। এল্ডার ইঞ্জি তার ছেলেকে 10 বছর পরে দেখছে, তার ভিতরে অনেক পরিবর্তন এসে গেছে। এল্ডার ইঞ্জির ছেলে এল্ডারকে পছন্দ করে না, যে কারণ তার দিক থেকে মুখ ফেরা নেই। তো হঠাৎ করে সে একটা জিনিসের ধাক্কা খায় এবং সে ওখানেই বেহুশ হয়ে যায়। পরের সিনে আমরা এল্ডার ইঞ্জিকে দেখি যে কিনা তার ছেলের সাথে কথা বলতে চায়, কিন্তু তার ছেলেকে ওখানে দেখতে থাকে। হানফিং এবং লি জ্যাংকে ধন্যবাদ দিতে থাকে তার ছেলেকে রেস্কিউ করার জন্য এবং বলতে থাকে যে ন্যাচারাল ডিজাস্টার খুব দ্রুতই এখানে আসছে, আমি তোমাদের সাহায্য করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। হানফিং বলতে থাকছেন ও ট্রেজার তো সিটি লর্ডের কাছে। এখানে এল্ডার এনজি বলতে থাকছেন তোমাদের টেনশন করার প্রয়োজন নেই, আমাদের সমস্ত ট্রেজারের ভিতরে একটা স্পিরিট থাকে যেটা কিনা ট্রেস করে আমরা বুঝতে পারি সেই ট্রেজার কোথায় আছে। আর সিকিউন ট্রেজার আমার ছেলের কন্ট্রোলে থাকে। লি জাং বলতে থাকছেন আপনার ছেলের কন্ডিশন দেখে তো বোঝা যাচ্ছে সে এই ট্রেজার কন্ট্রোল করতে পারবে না। এটা শুনে এল্ডার এনজি বলতে থাকছেন আমার ছেলে প্রথমে এমন ছিল না। তখনই আমাদের 10 বছর আগে সিন দেখানো হয় যেখানে এল্ডার এঞ্জের ক্লানের উপরে ন্যাচারাল ডিজাস্টার এসেছিল। সেখানে এল্ডার এঞ্জের ওয়াইফ মারা যায় এবং তার ছেলে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার ছেলে তার ফাদারকে বলতে থাকে ফাদার আমাকে মাফ করে দেবেন। ঠিক তখনই ওই সিকিউন ট্রেজারের ভিতরে একটা স্পিরিট বেরিয়ে আসে। এল্ডার ইঞ্জি তাকে বলতে থাকছেন আমি বলেছিলাম না আমার ছেলে এবং আমার বউকে নিয়ে ওই সিকিউন ট্রেজারের ভিতরে চলে যাও, কিন্তু তুমি এমন কেন করলে? আমি আমার ফ্যামিলিকে তোমার দায়িত্ব দিয়েছিলাম যাতে তুমি তাদেরকে সেভ করতে পারো, তুমি তাদেরকে সেভ করার বদলে তুমি আমার ছেলের সাথে প্রেম করছো। এটা বলে সে তার সানসেট তীর কামান বের করে এবং তাকে মারার জন্য উদ্যত হয়। তার ছেলে বলতে থাকলেন ফাদার একে আমি নিজেই মারবো। স্নেক গার্ল বলতে থাকছেন প্লিজ আমার কথা তো বোঝো। লিনফো তার কোনো কথা শোনান এবং তার তীর ধনুক বের করে ফেলে। তাকে মারার জন্য ধনুক রেডি করতে থাকে তো ও তার ছেড়ে যায় এবং লিনফু বলতে থাকছেন চলে যাও এখান থেকে। এখানে লিনফু বলতে থাকছেন এখন আমি আমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও। এটা শুনে ও স্নেক গার্ল ওখান থেকে চলে যেতে শুরু করে। এখানে এল্ডার এনজি তার ওয়াইফকে উঠিয়ে বলতে থাকছেন তোমার কাছে এটা আমি কোনোদিনও আশা করিনি, আমি তোমার উপর অনেক ভরসা করেছিলাম। এখানে লিনফু তার মায়ের সাথে সাথে তার বাপের ভরসাও ভেঙে দেয় এবং তার কাছে ওই স্নেক স্পিরিটও নেই। এখানে সে পুরোপুরিভাবে একা হয়ে যায়, তার কাছে বেঁচে থাকার জন্য কিছুই নেই। এল্ডার ইঞ্জি প্রেজেন্ট টাইমে আসে তো আমাদেরকে বলতে থাকছেন আমি এখন পাস্টকে ভুলে গেছি,
আমার ইনজুরি অনেকটাই হিল হয়ে গেছে। এসব কথা শুনে হানফিং বলতে থাকছেন, আচ্ছা তাহলে আপনার ছেলে ওই স্নেক গার্লের প্রেমে ফেসে গিয়েছিল। এখানে লি জাং বলতে থাকছেন, এইসব ভেবে আর কোনো লাভ নেই, কালকে হয়তোবা এই ন্যাচারাল ডিজাস্টার আসতে চলেছে। আপনার ছেলেকে বলুন সে যেন ওই ট্রেজার যেভাবে হোক খুঁজে বের করুক, তাহলে এখানে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এল্ডার ইনজি পিছনে ফিরে তাকায় তো তার ছেলে সেখানে নেই। তো আমরা দেখতে পাই যে সে আবার ওয়াইন খেতে খেতে মাতাল অবস্থায় সেখান থেকে চলে এসেছে এবং বলতে থাকছেন, আমি আমার পাস্টকে কিভাবে ভুলে যাব, ওই মেয়ে যাকে আমি এখনো ভুলতে পারিনি। সাথে এখানে তার ওই ঠান্ডা ট্রাইবুলেশন মনে পড়ে যায়, যার কারণে তার মা মারা গিয়েছিল। এইসব কথা মনে করে সে বলতে থাকছেন, আমি একদম ইউজলেস। হানফেন বলতে থাকছেন, তুমি সত্যি একদম নিকর্ম এবং বেকার। এখানে ওই ন্যাচারাল ডিজাস্টার সবাইকে মেরে ফেলবে আর তুমি এখানে চুপচাপ বসে কাঁদছো। তো সে বলতে থাকে যে তোমরা কিভাবে জানলে আমি এখানে আছি। হানফেন বলতে থাকে যে আমার এই বন্ধু আছে না, সে কুকুরের চেয়েও দ্রুত গন্ধ শুকতে পারে এবং সবাইকে খুঁজে বের করতে পারে। তখনই লিজান বলতে থাকছেন, একবার যদি ওই ন্যাচারাল ডিজাস্টার চলে আসে তাহলে এখানে পুরো নরক হয়ে যাবে। কেউ এখানে সার্ভাইভ করতে পারে না, কেবল তুমিই একমাত্র যে কিনা এই ন্যাচারাল ডিজাস্টারকে থামাতে পারো। এটা শুনে সে বলতে থাকছেন, আমি এখন আর ওই ট্রেজারকে চেঞ্জ করতে পারি না, আমার উপরে তোমরা ভরসা করো না। অন্যদিকে লি জাং তার সেন্সিং পাওয়ার ইউজ করতে থাকে এবং লি জাং এর সেন্সিং পাওয়ার তার দিকে ট্রান্সফার করতে থাকে এবং লি জাং বলতে পারে যে তার মন একদম পুরোভাবে ভেঙে গেছে, যে কারণে সে তার হার্টের দ্বারা ওই ট্রেজার চেঞ্জ করতে পারছে না। এই সবকিছু ইমোশনাল ড্যামেজের জন্যই হয়েছে, যে কারণে সে তার ট্রেজার চেঞ্জ করতে পারছে না। লি জাং এর কাছে তাকে ঠিক করার জন্য এখনো একটা মেথড রয়েছে, যে কারণে সে তার টাইজি পাওয়ার ইউজ করতে থাকে। এই প্রসেসে লি জাং তার রুটের সাহায্যে তার হাত পা বেঁধে ফেলে এবং তাকে ঝুলিয়ে দেয় এবং তার ভিতরে এনার্জি ট্রান্সফার করতে থাকে এবং তার নিচে একটা লোটাস খুলে যায়। এই প্রসেসে তার অনেক কষ্ট হতে থাকে, কিন্তু সে কিছুই বলে না, কারণ সে এখন বেঁচে আছে জীবন্ত লাশ হিসাবে। যখনই তার কষ্ট হতে থাকে সে একটু চিল্লায়, তো হানফেং বলতে থাকছেন, তুমি কি করছো? লি জাং বলতে থাকছেন, একজনের চেয়ে বাকি জীবনের গুরুত্ব বেশি। আমি কমান মানুষের ব্যাপারে ভাবছি, তাদেরকে বাঁচানোর জন্য এম যদি মারা যায় তাহলে আমার এতে কোনো আফসোস নেই। হানফেং বলতে থাকছেন, আমাদের কাছে হয়তো অন্য কোনো রাস্তা থাকতে পারে। এটা বলে হানফেং তার এনার্জি লি জাং এর বডিতে ট্রান্সফার করতে থাকে এবং বলতে থাকে যে তুমি যদি পাগলামি করতে পারো তাহলে আমি কেন পারবো না। এটা করতে তাদের এনার্জি আরো বেশি বেড়ে যায় এবং অন্যদিকে তার অনেক কষ্ট হতে থাকে। দেখতে দেখতে তাদের এনার্জি আরো বেশি পুশ করে, তো ও ছেলে তার একটা অন্য ভিজুয়াল দেখতে পায়, যেটা কিনা তার পাস্ট লাইফের ভিজুয়াল। সে ওখানে ওই মেয়েকে দেখতে পায় এবং তার মেমোরি আবার ফিরে আসতে শুরু করে, তার হাড় আবারও জোড়া লাগতে শুরু করে এবং তার সমস্ত কিছু মনে পড়তে শুরু করে। তার বডি থেকে এনার্জি বের হয়ে সে একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। অন্যদিকে লি জাং একটু দুর্বল হয়ে যায়, কারণ তার কাল্টিভেশন আগে থেকেই ড্যামেজ ছিল। অন্যদিকে লিনফোর অবস্থাও খারাপ। সে বলতে থাকে যে আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, তোমরা যাও এবং যে আমার ফাদারকে বাঁচাও। ঠিক তখনই ওই স্নেক গার্ল ওখানে চলে আসে, যার নাম ইন হুয়ান। সে এসে লিনফোর নাম ধরে ডাক দিত। লিনফো তার মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে এবং বলতে থাকবেন, তুমি এখানে কি করতে এসেছো? চলে যাও এখান থেকে, আমি তোমার চেহারা দেখতে চাই না। এখানে ও মেয়ে বলতে থাকছেন, আমি তোমাকে গুড বাই বলার জন্য এসেছি। যেটা শুনে লিনফো বলতে থাকেন, গুড বাই? কেমন গুড বাই? 10 বছরে তুমি আমার পিছনে ছায়ার মতন আসো, তুমি চাও আমি তোমার দিকে একবার ফিরে তাকাই? যখনই সে তার দিকে তাকায় তো বলতে থাকে যে এ কি হয়েছে, তুমি এমন হয়ে গেছো কিভাবে? স্নেক গার্ল বলতে থাকছেন, মিড নাইট এসে গেছে, হেভেনলি ফায়ার খুব দ্রুত এই শহরকে জ্বালিয়ে ছাই করে দেবে। আমার মতন যতগুলো হিউম্যান বিস্ট আছে তারা সবাই ট্রু ফর্মে চলে আসে এবং আজকে আমাদের শেষ দিন। এটা শুনে লিনফু বলতে থাকলেন, ও সিকিউন ট্রেজার আমার কাছে নেই, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? তুমি এখান থেকে পালিয়ে অন্য কোথায় চলে যাও। ও স্নেক গার্ল বলতে থাকলেন, আমি পালাবো না। না, তুমি পালাবে। এখানে অনেক মানুষ আছে যাদেরকে তোমার প্রয়োজন, তারা তোমার দিকে তাকিয়ে আছে। ও স্নেক গার্ল তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয় এবং ওই লেজেন্ডারি কামানকে বের করে এবং সেটি সার্চ করতে থাকে এবং বলতে থাকে যে আমি এতটাও শক্তিশালী না যে তোমার এই কামানকে রিকভার করে দেব, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এটা বলে সে তার স্পিরিট পাওয়ার ওই কামানের ভিতরে দিতে শুরু করে। তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না এবং তোমার মনকে ছোট করবে না, আমি যখনই চাইবো তোমার সাথে দেখা করতে আসবো। এটা বলতে ও স্নেক গার্ল তার রিয়েল ফর্মে চলে আসে এবং তার আশেপাশে অনেক এনার্জি দেখতে পায়, যে এনার্জিগুলো কিনা তাকে কভার করতে থাকে। সব পাওয়ার অ্যাবজর্ব করার পরে সে তার রিয়েল ফর্মে স্নেক ফর্মে চলে আসে। তার এই জায়েন্ট ফর্ম তাকে অনেক কুল দেখাচ্ছে, যার পরে সে লিনফোর লেজেন্ডারি কামান তার কাছে দিয়ে দেয়। অন্যদিকে লিনফো ওই লেজেন্ডারি কামান হাতে নেয়, তো আমরা দেখতে পাই যে ওই কামানের এনার্জির কারণে সে ট্রান্সফর্ম হতে শুরু করে। দেখতে দেখতে সে এক নতুন রূপে ট্রান্সফর্ম হয়ে যায়, সে তার ডিভাইন লুকে ফিরে আসে। ওই স্নেক গার্ল লিনফোকে এই রূপে দেখে বলতে থাকে যে আমি আজও তোমার এই লুককে আগের মতনই পছন্দ করি। তো এই সিনের সাথে আমাদের এই পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে আগামী পর্বে। আর যারা আগের পর্ব দেখোনি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখতে পারো।